চলুন আজ ঘুরে আসা যাক সিরাজগঞ্জ থেকে। এমন একটা জায়গা যার পরিচয়টা আসলে বোনা হয়েছে দুটো জিনিস দিয়ে, একদিকে প্রাচীন পাথর আর অন্যদিকে আধুনিক সুতো। মানে এখানকার গল্পটা যেমন লেখা আছে হাজার বছরের পুরনো মন্দিরের দেয়ালে, ঠিক তেমনি শোনা যায় লক্ষ লক্ষ তাঁতের খটখট শব্দেও। আর এই পুরো ব্যাপারটা বুঝতে আমার মনে হয় এই একটা কথা দিয়ে শুরু করাটাই সবচেয়ে ভালো। হাজার বছরের ঐতিহ্যে গড়া এই নিদর্শনগুলো যেন এক একটি কালের কণ্ঠস্বর, যা কথা বলে গৌরবময় অতীতের। ভাবুন একবার, কতটা গভীর একটা কথা। এটাই যেন সিরাজগঞ্জের ইতিহাসের মূল সুরটা ঠিক করে দেয়। তো এই যে গৌরবময় অতীতের কথা বলা হলো, এর সবচেয়ে বড় সাক্ষী কোনটা? চলুন সরাসরি সেখানেই চলে যাই। সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটি কুমরুল নবরত্ন মন্দির। মানে এটা কি শুধু একটা মন্দির ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে। এটা আসলে পোড়ামাটির উপর লেখা একটা কবিতার মতো, যা কিনা শতাব্দীর পর শতাব্দী ধরে একদম নীরবে চুপচাপ ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এর প্রত্যেকটা টেরাকোটার ফলক যেন ফিসফিস করে এক একটা গল্প বলে যায়। কিন্তু জানেন সবচেয়ে মজার ব্যাপার কোনটা? এই মন্দিরের আসল ইতিহাসটা কিন্তু বেশ রহস্যে ঘেরা। এখানে সত্যি ঘটনা আর লোকমুখে শোনা গল্প এমনভাবে মিশে গেছে যে আলাদা করাটাই মুশকিল। প্রশ্নটা কিন্তু খুবই সোজাসাপটা, তাই না? কে বানিয়েছিলেন এটা, আর কবেই বা বানানো হয়েছিল? কিন্তু বিশ্বাস করুন, উত্তরটা মোটেই সোজাসাপটা নয়। দেখুন, দুটো মেন থিওরি আছে। একটা মত হলো রামনাথ ভাদুরী নামে একজন জমিদার প্রায় ১৬৬৪ সালের দিকে এটা বানান। শোনা যায় দিনাজপুরের রাজা নাকি তাকে এটা উপহার হিসেবে দিয়েছিলেন। আবার আরেকটা থিওরি বলছে না, এটা আরও পরে, মানে নবাব মুর্শিদ কুলি খানের আমলে ১৭০৪ থেকে ১৭২৮ সালের মধ্যে তৈরি। এখন কোনটা যে আসল সত্যি তা নিয়ে কিন্তু আজও একটা ধোঁয়াশা রয়ে গেছে। এই তো গেল ইতিহাসের কথা, কিন্তু লোকমুখেও কিন্তু অনেক অদ্ভুত অদ্ভুত গল্প শোনা যায়। যেমন কেউ কেউ বলেন এটা নাকি মন্দিরই ছিল না, ছিল খাজনা আদায়ের অফিস। আবার এটাও বিশ্বাস করা হয় যে জমিদারের সব সম্পত্তি নাকি তলিয়ে গেলেও এই মন্দিরটা উঁচু জায়গায় ছিল বলে বেঁচে যায়। আর একটা অদ্ভুত কথাও শোনা যায় যে এই মন্দিরের ভেতরে নাকি কোনোদিন পূজাই করা হয়নি। এই সব গল্পগুলো মিলিয়ে কিন্তু জায়গাটা আরও বেশি ইন্টারেস্টিং হয়ে উঠেছে। আচ্ছা, গল্প আর কিংবদন্তি তো অনেক হলো, এবার চলুন একটু মন্দিরের আসল কাঠামোটা দেখি, মানে এর আর্কিটেকচারটা, কারণ সেটাও কিন্তু কম অবাক করার মতো নয়। প্রথমেই দেখুন, পুরো মন্দিরটা কিন্তু একটা বিশাল উঁচু প্ল্যাটফর্মের ওপর বানানো। প্রায় ১৫ বর্গমিটারের একটা মঞ্চ, তার ওপর মাথা তুলে দাঁড়িয়ে আছে ৩তলা মূল কাঠামোটা, যেটা প্রায় ১৩ মিটারেরও বেশি উঁচু। আর এর মাথায় ছিল ৯টা চূড়া বা রত্ন, আর ঠিক এই কারণেই এর নাম হয়েছে নবরত্ন মন্দির। আর ফাইনালি পুরো মন্দিরটাই সাজানো ছিল অসম্ভব সুন্দর সব টেরাকোটার নকশায়। অবশ্যই এতগুলো বছর পেরিয়ে গেছে, সময়ের সাথে সাথে অনেক নকশা নষ্ট হয়ে গেছে, বেশিরভাগ চূড়াও আর নেই, কিন্তু তারপরেও এর যে বিশালতা, যে গাম্ভীর্য, সেটা কিন্তু আজও আপনাকে মুগ্ধ করবে। আর এই যে শত শত বছর ধরে টিকে থাকা, এই টিকে থাকার গল্পটাই আমাদের সিরাজগঞ্জের দ্বিতীয় পরিচয়ের দিকে নিয়ে যাবে। তো চলুন, প্রাচীন মন্দিরের সেই নীরব জগৎ থেকে বেরিয়ে এবার আমরা ডুব দিই আজকের সিরাজগঞ্জে, একেবারে জীবন্ত কর্মচঞ্চল এক জগতে, যেখানে খটখট শব্দে অবিরাম চলছে তাঁত, আর প্রতিটি সুতোয় বোনা হচ্ছে এক একটা জীবন। সিরাজগঞ্জের কিন্তু একটা খুব সুন্দর নাম আছে জানেন, তাঁতকুঞ্জ, মানে তাঁতের দেশ। আর এই একটা নামই কিন্তু যথেষ্ট এটা বোঝানোর জন্য যে তাঁত শিল্প এই অঞ্চলের অর্থনীতি আর সংস্কৃতির সাথে কতটা গভীরভাবে জুড়ে আছে। আচ্ছা, তাহলে একটু নম্বরের দিকে তাকানো যাক, কেমন? মানে এই শিল্পটা ঠিক কতটা বড়, এর অর্থনৈতিক প্রভাবই বা কতখানি? ভাবা যায়, পুরো সিরাজগঞ্জ জুড়ে ২ লক্ষেরও বেশি তাঁত চলে। একবার চিন্তা করে দেখুন, ২ লক্ষ মেশিনের খটখট শব্দ দিনরাত। এটা কিন্তু শুধু একটা শব্দ নয়, এটা আক্ষরিক অর্থে ওই অঞ্চলের অর্থনীতির হার্টবিট। আর এই ২ লক্ষ তাঁত চালায় কারা? এর সাথে সরাসরি জড়িয়ে আছেন ৪ লক্ষেরও বেশি মানুষ, মানে যারা সুতোয় রং করেন, যারা নকশা আঁকেন, যারা কাপড় বোনেন, বিক্রি করেন, সব মিলিয়ে এক বিশাল কর্মযজ্ঞ, হাজার হাজার পরিবারের রুটি রুচি। এই ডেটাটা দেখুন, এটা কিন্তু মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। শুধু দুটো প্রধান হাট, শাহজাদপুর আর বেলকুচি, এই দুটো হাট মিলিয়ে প্রতি সপ্তাহে লেনদেন হয় প্রায় ৫০০ কোটি টাকার। এক সপ্তাহে ৫০০ কোটি! বুঝতেই পারছেন, এই অঞ্চলের অর্থনীতিকে আসলে এটাই চালায়। আর এদের বানানো কাপড় কিন্তু শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নেই,
2010 সাল থেকে সিরাজগঞ্জের শাড়ি, বিশেষ করে ওদের বিখ্যাত সুতির শাড়িগুলো ভারতের বাজারেও বিশাল জায়গা করে নিয়েছে। মানে এখানকার তাঁতিদের হাতের কাজ এখন বর্ডার পেরিয়েও সমাদর পাচ্ছে। তো আমরা দুটো আলাদা গল্প দেখলাম, তাই না? একটা প্রাচীন মন্দিরের আর একটা জীবন্ত তাঁতশিল্পের। এবার এই দুটোকে মেলানোর পালা, কারণ এই দুটো মিলিয়েই কিন্তু সিরাজগঞ্জের আসল পরিচয়টা গড়ে উঠেছে। ব্যাপারটা অনেকটা একটা সুন্দর শাড়ির মতো, যেটা দুটো ভিন্ন রঙের সুতো দিয়ে বোনা। একটা সুতো হলো ওই নবরত্ন মন্দিরের প্রাচীন ইতিহাস, তার নীরবতা, আর অন্য সুতোটা হলো তাঁতের খটখট শব্দ, মানে এর জীবন্ত স্পন্দনশীল সংস্কৃতিটা। একটাকে ছাড়া অন্যটা অসম্পূর্ণ। আর এই মেলবন্ধনটা বুঝতে প্রথম আলোর এই কথাটা খুব সাহায্য করবে। বন্যা আর নদী ভাঙনের মতো প্রতিকূলতার মধ্যেও এখানকার বয়নশিল্পী ও উদ্যোক্তাদের হার না মানা মনোভাবেই এই বয়নশিল্পকে ঈর্ষণীয় উচ্চতায় নিয়ে গেছে। এই যে হার না মানা মনোভাব, এটাই কিন্তু আসল যুগসূত্র। ভাবুন, একদিকে একটা মন্দির যেটা শত শত বছর ধরে প্রকৃতির সাথে লড়াই করে টিকে আছে, আর অন্যদিকে এখানকার তাঁতিরা যারা বন্যা, নদী ভাঙনের মতো সব বাধা পেরিয়ে নিজেদের শিল্পটাকে বাঁচিয়ে রেখেছে। দুটোই কিন্তু টিকে থাকার গল্প। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়ালো? একটা জায়গার আসল পরিচয় কি তার চুপচাপ দাঁড়িয়ে থাকা প্রাচীন নিদর্শনে, নাকি তার জীবন্ত কোলাহলময় শিল্পে? সিরাজগঞ্জের দিকে তাকালে মনে হয় উত্তরটা হয়তো কোনো একটাই নয়, উত্তরটা হলো দুটোতে। সিরাজগঞ্জের আসল পরিচয়টাই হয়তো বোনা হয়েছে এই টিকে থাকার গল্প দিয়ে।